দিল্লির এক কনকনে শীতের রাতে ফুটপাতে বসে থাকা এক গরিব ছেলে ঠান্ডা আর খিদে কাঁপছিল। দুদিন ধরে সে কিছু খায়নি। ঠিক তখনই তার সামনে একটা দামি গাড়ি এসে থামল। ভেতর থেকে নেমে এলো এক ধনী মেয়ে আর সোজাসুজি বলল, যদি সাহায্য চাও তবে আমি যা বলবো সেটাই করতে হবে। সেই মুহূর্তে ছেলেটির কাছে আর কোনো বিকল্প বাকি ছিল না। হয় খিদে মরে যাওয়া, না হয় নিজের সম্মানকে বাজি রাখা। কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না, কারণ এর পর যা ঘটল তা শুধু তার জীবনই বদলে দিল না, বরং আমাদেরও ভাবতে বাধ্য করে যে সাহায্য যদি শর্ত মেনে হয় তবে কি তাকে মনুষ্যত্ব বলা যায়। যদি আপনি এমন সত্য এবং কাঁদিয়ে দেওয়ার মতো গল্প শুনতে পছন্দ করেন, তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি এই মুহূর্তে কোথায় আছেন আর কি করছেন যখন আমাদের এই ভিডিওটি দেখছেন। শীতের সেই রাতটি ছিল দিল্লির সবথেকে নিষ্ঠুর রাতগুলোর মধ্যে একটি। ডিসেম্বর ২০২১, মহামারীর পরবর্তী সেই শীত। এমন শীত যা শুধু শরীর নয়, আশাকেও জমিয়ে দেয়। ইন্ডিয়া গেটের পাশে রাস্তার ধারের হলুদ স্ট্রিট লাইটের নিচে রাঘব হাঁটুতে মাথা গুজে বসেছিল। তার কাছে না ছিল বিছানা, না ছিল কম্বল, শুধু কিছু পিচবোর্ড আর একটা পুরনো চাদর, যা শীতের চেয়ে বেশি তার অসহায়তাকে ঢেকে রাখছিল। বাতাস এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল প্রতিটা ঝাপটা তাকে জিজ্ঞেস করছিল, কেন এসেছিলে এখানে? তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল, দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছিল, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। দুদিন ধরে কিছু খায়নি সে। পেট এখন খিদের অনুভূতিও ভুলে গিয়েছিল, শুধু একটা শূন্যতা রয়ে গিয়েছিল। মানুষের ভিড় তার সামনে দিয়ে চলে যাচ্ছিল। দামি জ্যাকেট, হাতে মোবাইল, হাসি মুখ। কেউ সেলফি নিচ্ছিল, কেউ গাড়িতে বসে হিটার বাড়িয়ে দিচ্ছিল। আর সেই সবের মাঝখানে ছিল রাঘব, এমন এক মানুষ যাকে দেখে মানুষ নজর ঘুরিয়ে নেয়। সে উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রাম থেকে এসেছিল। মা অসুস্থ ছিল, ওষুধের টাকা ছিল না। শহর নিয়ে অনেক আশা ছিল, কাজ মিলবে, পরিশ্রম সফল হবে। কিন্তু দিল্লি তাকে কাজ দেয়নি। দিল্লি তাকে দিয়েছে শীত, ক্ষুধা আর এক রাশ নীরবতা। রাঘব কাঁপতে থাকা হাতে পকেট হাতড়াল। কিছু নেই, শুধু মায়ের একটা ছবি। সে ছবিটাকে বুকের কাছে জড়িয়ে ধরল। চোখ ফেটে জল এলো, কিন্তু জল পড়ার আগেই তা যেন জমে গেল। তখনই রাস্তায় একটা কালো গাড়ি এসে থামল। ব্রেকের শব্দ হল, দরজা খুলল। রাঘব মাথা তুলল। সে জানত না যে এটা সাহায্য নাকি তার জীবনের সবথেকে বড় পরীক্ষার শুরু। কালো গাড়িটা থামার সাথে সাথেই রাস্তার কোলাহল যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ব্রেকের শব্দ বাতাসে মিশে গেল, আর তারপর সব আগের মতো চলতে শুরু করল, যেন এই শহরের কিছুই যায় আসে না যে ফুটপাতে বসা একটা ছেলে এখন কারোর নজরে এসেছে। রাঘব ধীরে ধীরে মাথা তুলে দেখল। চকচকে গাড়ি, পরিষ্কার কাজ। এমন গাড়ি সে এতদিন শুধু দূর থেকেই দেখে এসেছিল। ড্রাইভার নামল, এদিক ওদিক তাকাল, যেন এমন কিছু থেকে বাঁচতে চাইছে যা তার জগতের সাথে খাপ খায় না। তারপর সে পেছনের দরজা খুলে দিল। গাড়ি থেকে একটা মেয়ে নামল। লম্বা কোট, চকচকে জুতো, খোলা চুল, যা ঠান্ডা বাতাসেও অগোছালো হচ্ছিল না। তার মুখ ছিল শান্ত, প্রায় শীতল, যেন এই কনকনে রাত, এই রাস্তা আর শহরের কষ্টের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্কই নেই। তার নাম ছিল মীরা খান্না। সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, হয়তো ফোনে কারোর সাথে কথা বলছিল। রাঘব মনে মনে ভাবল যে এও বাকিদের মতো চলে যাবে। প্রায়ই এমনটাই হতো। মানুষ দেখত, এক মুহূর্ত থামত, আর তারপর এগিয়ে যেত। কিন্তু এবার তেমনটা হল না। মীরার নজর হঠাৎ রাঘবের ওপর পড়ল। প্রথমে সে গুরুত্ব দেয়নি, তারপর তার কাঁপতে থাকা শরীর, নীল হয়ে যাওয়া ঠোঁট আর ছেঁড়া কাপড়ের দিকে নজর গেল। সে এমন দৃশ্য আগেও দেখেছিল। বড় শহরে এটা কোনো নতুন কথা ছিল না। কিন্তু সেই রাতে কিছু একটা আলাদা ছিল। হয়তো শীতটা বেশি তীব্র ছিল, অথবা রাঘবের চোখে কোনো ভিক্ষা নয়, শুধু ক্লান্তি ছিল। মীরা ডাক দিল, এখানে কি করছ? তার গলা চড়া ছিল না, আবার নরমও ছিল না, শুধু সোজাসুজি আর শীতল। রাঘব চমকে গেল। কেউ অবহেলা না করে তার সাথে কথা বলছে। সে ভয়ে ভয়ে মাথা তুলল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে তার অন্য কোনো জগতের মনে হচ্ছিল। এমন এক জগৎ যেখানে শীত মানে শুধুই একটা ঋতু, কোনো সাজা নয়। কিছু না, তার গলা কাঁপছিল। খুব ঠান্ডা লাগছে।
মীরা চারদিকে তাকাল, রাস্তা, গাড়ি, মানুষ, আর তারপর জিজ্ঞেস করল, বাড়ি নেই? এই প্রশ্নে রাঘবের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যন্ত্রণাদায়ক এবং ক্লান্ত। বাড়ি আছে, সে বলল, কিন্তু অনেক দূরে। এখানে কাজ খুঁজতে এসেছিলাম। মীরা তাকে উপর থেকে নিচে অবধি দেখল, ছেঁড়া কাপড়, শুকনো চোখ আর বয়সের তুলনায় অনেক বেশি ক্লান্ত একটা মুখ। সে কিছুক্ষণ চুপ করে রইল, যেন মনে মনে কোনো হিসেব কষছে। তারপর বলল, যদি আমি তোমাকে সাহায্য করি তবে করবে? রাঘবের চোখে একটা হালকা চমক দেখা দিল। কি করতে হবে? সে জিজ্ঞেস করল। মীরার সুর কঠোর হয়ে গেল। আমি যা বলবো তাই করতে হবে, কোনো প্রশ্ন ছাড়াই। এটা শুনে রাঘবের ভেতরে কিছু একটা ভেঙে গেল। এটা সাহায্য ছিল নাকি কোনো সওদা, সে ঠিক করতে পারছিল না। তার চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল, গ্রামের কুড়ে ঘর আর ওষুধের খালি শিশি। সে নিচের ঠান্ডা মাটির দিকে তাকাল, তারপর মীরার দিকে। যদি মানা করে দিই? সে খুব ধীরে জিজ্ঞেস করল। মীরা কাঁধ ঝাঁকাল, যেন এটা তার কাছে কোনো বড় ব্যাপারই নয়। তবে আমি চলে যাব আর তুমি এখানেই থাকবে। বাতাস আরও তীব্র হল, গাড়ির আওয়াজ বেড়ে গেল, আর সেই মুহূর্তে পুরো শহরটা যেন রাঘবের বুকের উপর চেপে বসল। কয়েক সেকেন্ড পর সে মাথা নিচু করল। ঠিক আছে, সে বলল, আমি আপনার কথা মানব। মীরা ড্রাইভারের দিকে তাকিয়ে শুধু বলল, একে গাড়িতে তোলো। রাঘব যখন গাড়িতে বসল, হিটারের গরম হাওয়া তার জমে যাওয়া হাতগুলোকে ছুল। সেই মুহূর্তেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো কোনো শব্দ ছাড়াই, যেন তার শরীর নিজেই কাদার সিদ্ধান্ত নিয়েছিল। মীরা দেখল কিন্তু কিছু বলল না। গাড়ি চলতে শুরু করল। বাইরে সেই একই দিল্লি, সেই একই ইন্ডিয়া গেট, কিন্তু রাঘব তখনও জানত না যে এটা সাহায্য নাকি তার জীবনের এক নতুন খাঁচার শুরু। গাড়ি শহরের ঝলমলে রাস্তা ছেড়ে ধীরে ধীরে এক শান্ত ও সুরক্ষিত কলোনিতে প্রবেশ করল। উঁচু গেট, সিকিউরিটি গার্ড, গাছের নিচে হলুদ আলো, আর সব জায়গায় এক থমথমে শান্তি। রাঘব জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকল। এটা দিল্লির সেই অংশ যা সে এতদিন শুধু দূর থেকেই দেখেছিল, কখনো ছোঁয়ার সাহস করেনি। এখানে শীত ছিল, কিন্তু ফুটপাথের মতো নিষ্ঠুর নয়। গাড়ি থামতেই গেট খুলল, আর সে এমন এক জগতে পা রাখতে চলেছিল যা পরিষ্কার ও সাজানো ছিল, কিন্তু পুরোপুরি অচেনা। গাড়ি থেকে নামার সময় রাঘবের পা কাঁপছিল, ঠান্ডায় নয়, ভয়ে। সামনে বিশাল এক বাড়ি, মার্বেলের সিঁড়ি, কাচের দেয়াল, আর ভেতর থেকে আসা হালকা আলো। দরজা খুললে এক মধ্যবয়স্কা মহিলা সামনে দাঁড়িয়েছিলেন, সাদা শাড়ি, শান্ত মুখ আর চোখে অভিজ্ঞতার গভীরতা। তিনি রাঘবকে দেখলেন, তারপর মীরার দিকে তাকালেন এবং কিছু না জিজ্ঞেস করেই সরে দাঁড়ালেন। মীরা শুধু বলল, একে ওপরের ঘরটা দেখিয়ে দাও। গলায় কোনো আবেগ ছিল না, শুধু নির্দেশ। রাঘব ঘরে পৌঁছে থমকে দাঁড়াল। পরিষ্কার বিছানা, সাদা চাদর, হালকা সুগন্ধ। সে ইতস্তত হয়ে বিছানাটা ছুল, যেন নিশ্চিত হতে চাইছে এটা স্বপ্ন নয়। কিছুক্ষণ পর সেই মহিলাই জামাকাপড় নিয়ে এসে চেয়ারে রেখে দিলেন। নতুন জামাকাপড়। জামা বদলানোর সময় রাঘবের নিজের ছেঁড়া পুরনো কাপড়ের কথা মনে পড়ল, যা হয়তো এখন কোনো কোণে ফেলে দেওয়া হয়েছে, ঠিক যেমন তার পুরনো জীবনটাও সেখানেই রয়ে গিয়েছে। নিচে ড্রয়িং রুমে মীরা সোফায় বসে ল্যাপটপ দেখছিল। রাঘব সামনে দাঁড়িয়ে রইল। বসার সাহস হল না। মীরা চোখ তুলে বলল, বসো। সে ধীরে ধীরে চেয়ারে বসল। ঘরে কিছু সময়ের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ঘড়ির টিকটিক শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। তারপর মীরা ল্যাপটপ বন্ধ করল, আর সরাসরি কথা এলো। সে বলল যে সে রাঘবকে দয়া করে তুলে আনেনি, সে সাহায্য করে, কিন্তু নিজের পদ্ধতিতে। রাঘব চুপচাপ মাথা নিচু করে শুনতে থাকল। মীরা পরিষ্কার শব্দে নিয়মগুলো বলে দিল। এখানে থাকতে হলে তার কথা মানতে হবে। খাবার পাওয়া যাবে, কাপড় পাওয়া যাবে, কিন্তু কোনো তর্ক বা প্রশ্ন ছাড়া। রাঘব ধীর গলায় বলল যে সে সব মানবে। সে ভালো করেই বুঝতে পারছিল যে এই মুহূর্তে তার সম্মতির দাম তার মর্যাদা নয়, বরং তার খিদে ঠিক করে দিচ্ছে। ডাইনিং টেবিলে খাবার রাখা ছিল, গরম রুটি, ডাল আর সবজি। রাঘবের হাত কাঁপছিল। প্রথম গ্রাস মুখে যেতেই তার চোখ ভিজে এলো। সে মাথা নিচু করে নিল, যাতে কেউ দেখতে না পায়। এতদিন পর পেট ভরে খাবার। তার কাছে এটা শুধু খাবার ছিল না, এটা ছিল এক স্বস্তি। মীরা কিছু দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল। তার মুখে কোনো ভাবান্তর ছিল না, কিন্তু ভেতরে কোথাও কিছু একটা নড়াচড়া করছিল, যা সে নিজেও বুঝতে পারছিল না। সেই রাতে রাঘব অনেক রাত অবধি ঘুমাতে পারল না। নরম বিছানায় শুয়ে তার ফুটপাতের ঠান্ডা মাটির কথা মনে পড়ছিল। মায়ের মুখ, গ্রামের শব্দ, আর মীরার সেই শর্ত বারবার তার মাথায় ঘুরছিল। আমি যা বলবো তাই করতে হবে। সে প্রথমবার অনুভব করল যে তার খিদে তো মিটেছে, কিন্তু এখন তার জীবন শর্তে বন্দী হয়ে গেছে। বাইরে বাতাস বইছিল, জানলার কাজ হালকা কাঁপছিল, আর সেই নিস্তব্ধতায় রাঘব ভাবছিল যে শুধু বেঁচে থাকাই কি যথেষ্ট, নাকি মানুষের সম্মানের সাথে বাঁচার অধিকারও থাকা উচিত।
পরের দিন সকালে রাঘবের ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে গেল। এই অভ্যাসটা সে ফুটপাত থেকে সাথে করে এনেছিল, যেখানে ঘুম কখনো পূর্ণ হতো না। কিছুক্ষণ সে বিছানায় বসে রইল, ঘরের নিস্তব্ধতা বোঝার চেষ্টা করছিল। এখানে কোনো হর্ন ছিল না, কোনো চিৎকার ছিল না, কোনো তাড়া ছিল না। শুধু জানলার বাইরে হালকা আলো আর ভেতরে এক অদ্ভুত অস্বস্তি। সে ধীরে ধীরে পা নিচে নামালো, যেন জোরে পা রাখলে কেউ তাকে মনে করিয়ে দেবে যে সে এখানে অতিথিময়, একটা শর্তে আটকে থাকা মানুষ। নিচে রান্নাঘরে সবকিছু নির্দিষ্ট সময়ে চলছিল। কাজের মাসি আগে থেকেই কাজে লেগে গিয়েছিলেন। তিনি কোনো প্রশ্ন ছাড়াই রাঘবের হাতে চায়ের কাপ ধরিয়ে দিলেন। রাঘব ধন্যবাদ জানালো, কিন্তু গলা খুব নিচু ছিল। কিছুক্ষণ পর মীরা এলো, মাপা চালচলন পুরোপুরি তৈরি, যেন কাল রাত বলে কিছু ছিলই না। সে ঘড়ি দেখে বলল, এখানে দেরি করে ওঠার অভ্যাস করো না, সবকিছু সময় মতো হয়। এটা কোনো পরামর্শ ছিল না, একটা আদেশ ছিল। সেই দিন থেকেই রাঘবের রুটিন ঠিক হয়ে গেল। সকালে তাড়াতাড়ি ওঠা, বাড়ির ছোটখাটো কাজে হাত বাড়ানো, কখনো ড্রাইভারের সাথে বাজারে যাওয়া, কখনো ফাইল বয়ে নেওয়া, আবার কখনো শুধু এক কোণে দাঁড়িয়ে থাকা। সে চাকর ছিল না, কিন্তু বাড়ির অংশও ছিল না। সে এমন এক অবস্থানে ছিল যেখানে মানুষ প্রতি মুহূর্তে নিজেকে ছোট করে রাখে, যাতে কেউ তাকে তার যোগ্যতা মনে করিয়ে দিতে না পারে। মাঝে মাঝে মীরার বন্ধুরা বাড়িতে আসত, বড় বড় কথা, দামি হাসি, নামের কোলাহল। এমন সময় মীরা রাঘবকে সামনে ডাকত আর হেসে বলতো, এটা আমার সোশ্যাল প্রজেক্ট। মানুষ প্রশংসা করত, মাথা নাড়ত, নিজেদের ভালো মানুষ বলে অনুভব করত। রাঘবও হালকা হাসি মুখে রাখত, কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে যেত। সে মানুষ নয়, একটা উদাহরণ হয়ে গিয়েছিল। এমন এক উদাহরণ যা দেখিয়ে মানুষ নিজেদের মনুষ্যত্ব প্রমাণ করে। তবুও সেই বাড়িতেই সে একটা কোণ খুঁজে পেয়েছিল, যেখানে সে নিজেকে সজীব অনুভব করতে পারত। লাইব্রেরি। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর সে চুপচাপ সেখানে যেত, বই তুলে নিয়ে পড়তে থাকত। অক্ষরগুলো তার নিজের মতো মনে হতো, অল্প ক্লান্ত কিন্তু জীবিত। পড়ার সময় তার মনে হতো যে সে আবার নিজেকে ফিরে পাচ্ছে, অন্তত কিছু সময়ের জন্য হলেও। এক সন্ধ্যায় মীরা তাকে হাতে বই নিয়ে দেখে ফেলল। সে জিজ্ঞেস করল, এটা কি করছো? রাঘব ঘাবড়ে গিয়ে বলল, শুধু দেখছিলাম। মীরা বইয়ের পাতা উল্টে জিজ্ঞেস করল, পড়তে পারো? রাঘব ধীরে ধীরে বলল, গ্রামে স্কুলে যেতাম। কিছু মুহূর্তের নীরবতা থাকল। তারপর মীরা বলল, ঠিক আছে, কাল থেকে আমার অফিসে যাবে, সেখানে কাজ শিখবে। এই প্রথমবার কেউ তাকে শুধু বোঝা নয়, কোনো কাজের যোগ্য মনে করল। অফিসের জগৎ তার কাছে নতুন ছিল। কম্পিউটার, মিটিং, মানুষজন, কিছু নজর ছিল প্রশ্নবোধক, কিছু এড়িয়ে যাওয়ার মতো। রাঘব সব সহ্য করত, শিখত, কারণ তার মনে হচ্ছিল যে হয়তো এখান থেকেই তার জীবন সঠিক দিশা পেতে পারে। একদিন অফিস থেকে ফেরার সময় সে রাস্তার ধারে এক বৃদ্ধ মানুষকে ঠান্ডায় বসে থাকতে দেখল। সেই একই কাঁপতে থাকা হাত, সেই একই শূন্য চোখ। রাঘবের বুক ফেটে গেল। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল, আর নিজের সামান্য কিছু টাকা দিয়ে সেই লোকটিকে চা আর খাবার কিনে দিল। এই সাহায্যটা ছোট ছিল, কিন্তু সত্যি ছিল। বাড়ি পৌঁছাতেই মীরা তাকে ডাকল। তার গলা কঠোর ছিল। কে বলেছে তোমাকে এইসব করতে? রাঘব ভয় পেল, কিন্তু এবার গলায় সামান্য দৃঢ়তা ছিল। উনি ঠান্ডায় ছিলেন, আমার ভালো লাগল না। মীরার চোখ শক্ত হয়ে গেল। মনে রেখো, তুমি এখানে আমার জন্য আছো, তোমাকে এইসব করার অধিকার আমি দিইনি। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রাঘব কিছু বলল না, কিন্তু ভেতরে সে বুঝে গিয়েছিল যে পেট ভরে যাওয়াই জীবন নয়, যদি আত্মসম্মান অভুক্ত থেকে যায়। সেই রাতে রাঘব অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না। ঘরের সবকিছু আগের মতোই ছিল, নরম বিছানা, পরিষ্কার চাদর, বন্ধ জানলা, কিন্তু তার ভেতরে কিছু একটা অনবরত জড়িয়ে যাচ্ছিল। মীরার শব্দগুলো বারবার তার কানে বাজছিল, তুমি এখানে আমার জন্য আছো। এই বাক্যটি এখন আর শুধু স্মৃতি ছিল না, একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হতে লাগল যে এই বাড়ির দেয়ালগুলো যতটাই উঁচু, ততটাই সংকীর্ণ। এখানে সে ছাদ পেয়েছিল, খাবার পেয়েছিল, কিন্তু স্বাধীনতা পায়নি। সে সুরক্ষিত ছিল, কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে দূরে। পরের কয়েকটা দিন সেই নিস্তব্ধতাতেই কাটল। মীরা নিজের কাজে ডুবে থাকত, নিয়ন্ত্রিত, গম্ভীর, যেন কিছুই হয়নি। কিন্তু রাঘবের ভেতরে পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। অফিসে কাজ করার সময় সে এখন আর শুধু আদেশ মানত না, বরং বোঝার চেষ্টা করত। সে অনুভব করতে শুরু করল যে সে শুধু কারোর দয়া নয়, তার নিজস্ব প্রশ্ন আর চিন্তাভাবনাও আছে,
কিছু মানুষ এখন তাকে নামে ডাকতে শুরু করেছে। এই ছোট বিষয়টাই তার কাছে অনেক বড় ছিল। প্রথমবার তার মনে হতে লাগল যে সে নিজের জায়গা নিজেই তৈরি করতে পারে, কোনো এহসান ছাড়াই। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। রাস্তায় হুড়োহুড়ি পড়ে গেল, গাড়িগুলো থেমে থেমে চলছিল। তখনই সামনে একটা বাইক পিছলে গেল, আর ড্রাইভার ঘাবড়ে গিয়ে ব্রেক কষল। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে একটা ট্রাক দ্রুতগতিতে বেরিয়ে এলো। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। রাঘব কিছু না ভেবেই মীরার হাত ধরল এবং তাকে সিটের নিচের দিকে ঝুঁকিয়ে দিল। ট্রাকটি গাড়ির খুব কাছ দিয়ে চলে গেল, কাঁচ ভেঙে গেল আর গাড়িটা কেঁপে উঠল। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। মীরার শ্বাস দ্রুত চলছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রাঘব নিজেও কাঁপছিল, কিন্তু তার চোখে ভয়ের চেয়ে বেশি উদ্বেগ ছিল। আপনি ঠিক আছেন? সে জিজ্ঞেস করল। মীরা কিছুক্ষণ কিছুই বলল না, তারপর শুধু মাথা নাড়ল। সেই রাতে বাড়ি ফেরার পর সে অনেক রাত অবধি জেগে থাকল। বারবার সেই মুহূর্তটা তার চোখের সামনে আসছিল। প্রথমবার সে অনুভব করল যে যাকে সে এতদিন শুধু একটা অনুগ্রহ মনে করছিল, সে তার জীবনে অন্য কোনো কারণেও উপস্থিত থাকতে পারে। কিছুদিন পর বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করা হলো। আলো, গান আর হাসিতে পুরো বাড়ি ভরে গেল। মীরার বাবার বিজনেস পার্টনার আর বন্ধুরা এসেছিলেন। মীরা রাঘবকে বলল, আজ বেশি সামনে আসার দরকার নেই। রাঘব বুঝে গেল, এমন সময়গুলোতে তার উপস্থিতি সব সময় সীমিত থাকত। পার্টির মাঝে কেউ একজন ইশারায় তার দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করল। মীরা হেসে বলল, আরে ও বাড়ির কাজ দেখাশোনা করে। কিছু হালকা হাসির শব্দ শোনা গেল। সেই মুহূর্তে রাঘবের মনে হল যেন তার সমস্ত পরিশ্রম, সমস্ত নীরবতা আর সমস্ত সহ্যশক্তি এক নিমেষেই মুছে দেওয়া হল। তফাৎ শুধু এতটুকুই ছিল যে এইবার সে ভেঙে পড়ে চুপ করে রইল না। রাত গভীর হয়েছিল। রাঘব নিজের ঘরে গেল। সে নিজের ছোট্ট ব্যাগটা বের করল। কিছু জামা কাপড়, একটা বই আর মায়ের ছবি। হাত হালকা কাঁপছিল, কিন্তু এইবার ভয়ের কারণে নয়। বাইরে সেই একই ঠান্ডা বাতাস বইছিল, যেমনটা সেই প্রথম রাতে ছিল, কিন্তু আজ সে কাঁপছিল না। সে ঘরটাকে শেষবারের মতো দেখল। এটা সেই জায়গা যেখানে সে আশ্রয় পেয়েছিল, কিন্তু সম্মান পায়নি। ঠিক তখনই বাইরে থেকে মীরার আওয়াজ এলো, রাঘব। সে এক মুহূর্ত থামল, তারপর সে ব্যাগটা বন্ধ করল, একটা দীর্ঘশ্বাস নিল এবং দরজার দিকে পা বাড়াল। কারণ তখনই সে জেনে গিয়েছিল যে যদি আত্মসম্মান মরে যায় তবে মানুষ বেঁচে থেকেও আসলে মৃত। রাঘব যখন সেই বাড়ির গেট থেকে বাইরে বেরোল, তখন রাত তার গভীরতম রঙে ডুবেছিল। রাস্তায় সেই একই শীত, সেই একই নিস্তব্ধতা, সেই একই বাতাস যা হাড় কাঁপিয়ে দেয়। কিন্তু আজ তার কাঁধে কোনো ঋণের বোঝা ছিল না। হাতে ছোট ব্যাগটা ছিল, আর মনে ছিল এক অদ্ভুত শান্তি। সে জানত না সামনে কি হবে, কোথায় যাবে, কিভাবে বাঁচবে, কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে সে আর শর্তে বাঁচবে না। সে পেছনে ফিরে তাকাল না, কারণ তার ভয় ছিল যদি ফিরে তাকায় তবে হয়তো সাহস ভেঙে যাবে, আর সে আবার সেই দেয়ালগুলোর ভেতরে ফিরে যাবে, যেখানে ছাদ তো ছিল কিন্তু সম্মান ছিল না। সে সারা রাত হাঁটতে থাকল। কখনো বাসস্ট্যান্ডের বাইরে বসল, কখনো রেল স্টেশনের সিঁড়িতে কিছুক্ষণ জিরিয়ে নিল। তারপর উঠে আবার এগিয়ে গেল। কোথাও থামতে ইচ্ছে করল না। মাথায় প্রশ্নগুলো ভিড় করতে থাকল। কাজ মিলবে কিনা, টাকা কতদিন চলবে, মায়ের ওষুধের কি হবে। কিন্তু এই প্রশ্নগুলোর নিচে আরও একটা আওয়াজ ছিল, যা আগে কখনো এত পরিষ্কার ছিল না। সেই আওয়াজ বলছিল যে খিদে সহ্য করা যায়, ক্লান্তি সহ্য করা যায়, কিন্তু অপমান প্রতিদিন যাপন করা যায় না। ভোরের প্রথম আলোর সাথে সাথে সে একটা ছোট চায়ের দোকানে থামল। এক কাপ চা আর একটা শুকনো রুটি। দোকানদার কিছুই জিজ্ঞেস করল না। হয়তো সে বুঝেছিল যে কিছু মানুষ প্রশ্ন দিয়ে নয়, নীরবতা দিয়ে নিজেদের সামলায়। সেই দিন রাঘব কাজ খুঁজতে শুরু করল। তফাৎ শুধু এটুকুই ছিল যে এইবার সে হাত জোর করে দাঁড়িয়েছিল না, সে সরাসরি চোখে চোখ রেখে কথা বলছিল। অনেক জায়গা থেকে মানা করে দেওয়া হলো, কোথাও অভিজ্ঞতার অভাব বলা হলো, কোথাও সন্দেহর চোখে দেখা হলো। দুপুর নাগাদ তার পা ব্যথা করতে লাগল, গলা শুকিয়ে গেল, কিন্তু সে থামল না। তখনই একটা গলিতে এসে একটা ছোট বোর্ড দেখতে পেল, বস্তির বাচ্চাদের জন্য পড়াশোনা, অভাবীদের জন্য সাহায্য। সে ভেতরে গেল। খুব সাধারণ একটা অফিস ছিল। দেয়ালে বাচ্চাদের আঁকা ছবি আর বাতাসে এক আপন ভাব যা না বলেই ভরসা দেয়। সেখানে তাকে কেউ তার কাহিনী জিজ্ঞেস করল না, শুধু তার নাম জিজ্ঞেস করল। এটা তার জন্য নতুন ছিল। তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে কাজ বেশি নয়, বেতনও কম, কিন্তু এখানে কাউকে নিচু চোখে দেখা হয় না।
রাঘব কিছু না ভেবেই রাজি হয়ে গেল। সেই সন্ধ্যায় যখন সে বাইরে বেরোল, তার পকেট হালকা ছিল, কিন্তু পদক্ষেপগুলো ভারী ছিল না। তার মনে হচ্ছিল আজ সে প্রথমবার নিজের জন্য কিছু বেছে নিয়েছে, কোনো বাধ্যবাধকতায় নয়। দিন কাটতে থাকল। রাঘব বাচ্চাদের পড়াতে শুরু করল, খালি পায়ের ছেঁড়া খাতাওয়ালা বাচ্চারা, যাদের চোখে স্বপ্ন এখনও বেঁচে আছে। সে তাদের শুধু অক্ষর শেখাত না, সে তাদের এটাও বলতো যে পরিস্থিতি যেমনই হোক, মানুষের দাম পরিস্থিতি ঠিক করে দেয় না। বাচ্চারা তাকে নামে ডাকতে শুরু করল। এই ছোট বিষয়টাই তার কাছে অনেক বড় ছিল। প্রথমবার সে অনুভব করল যে সে কারোর ওপর বোঝা নয়, বরং কারোর জন্য সাহারা হয়ে উঠছে। প্রথম বেতন থেকে আগে মাকে টাকা পাঠাল। ফোনে মায়ের গলা কাঁপছিল। তুই ঠিক আছিস তো? সে জিজ্ঞেস করল। রাঘব কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ মা, এখন ঠিক আছি। এটাই সত্যি ছিল। তার কাছে বড় বাড়ি ছিল না, নরম বিছানা ছিল না, কিন্তু তার কাছে প্রশান্তি ছিল। রাতের বেলা সে প্রায়ই সেই সব রাস্তা দিয়ে যেত যেখানে কখনো সে বসে থাকত। তফাৎ শুধু এতটুকু ছিল যে এখন সে মাথা নিচু করে হাঁটত না। শীত একই ছিল, শহরে কিছু একটা বদলে গিয়েছিল। পথটা কঠিন ছিল, লম্বা ছিল, কিন্তু নিজের ছিল। আর এই অনুভূতিটাই তাকে প্রতিদিন সকালে ওঠার শক্তি যোগাচ্ছিল। রাঘব চলে যাওয়ার পর বাড়িটা আগের মতোই ছিল, কিন্তু আর বাড়ির মতো মনে হতো না। দেয়াল, আসবাবপত্র, সাজসজ্জা সবকিছুই নিজের জায়গায় ছিল, কিন্তু মীরা প্রথমবার অনুভব করল যে জায়গাও প্রাণ চায়। সকালে সে অনেকক্ষণ ঘরে বসে থাকত, ল্যাপটপ খোলা থাকত, কিন্তু স্ক্রিনের শব্দগুলো তার চোখে ধরা দিত না। কখনো কখনো তার মনে হতো বাইরে কারোর পায়ের শব্দ শোনা যাচ্ছে। সে অজান্তেই দরজার দিকে তাকিয়ে ফেলত, তারপর নিজেই নিজেকে থামিয়ে দিত। এই বাড়িটা সবসময় বড় ছিল, কিন্তু আজ প্রথমবার তা তাকে এক শূন্যতার অনুভূতি দিচ্ছিল। এমন এক শূন্যতা যা হই হুল্লোড়েও মেটে না। কাজ চলছিল, মিটিং, কল, প্রশংসা সব আগের মতোই। মানুষ বলছিল সে কত সাহায্য করেছে, কত প্রজেক্ট চালিয়েছে, কিন্তু মীরা জানো যে সে কি হারিয়েছে। যে কোনো মানুষের সাহায্য করার আগে ভাবা উচিত যে সাহায্যটা নিঃস্বার্থ কিনা। শর্ত সাপেক্ষ সাহায্য কখনো মনুষ্যত্ব হতে পারে না। রাঘব সেটা প্রমাণ করে দিয়েছিল। মীরা লৌকিক হাসির সাথে মাথা নাড়ত, কিন্তু ভেতরে কিছু একটা আটকে থাকত। তার বারবার সেই রাতের কথা মনে পড়ত। বৃষ্টি, ভাঙা কাঁচ, আর রাঘবের সেই হাত যা কোনো শর্ত ছাড়াই তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল। সেই মুহূর্তে না ছিল কোনো অধিকার, না ছিল কোনো অনুগ্রহ, শুধু একজন মানুষ অন্য একজন মানুষের পাশে দাঁড়িয়েছিল। এই স্মৃতি তাকে অস্থির করে তুলত, কারণ এটি তার নিজের তৈরি সংজ্ঞাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। এক সংজ্ঞায় সে পুরনো কাগজগুলো দেখতে লাগল। ড্রয়ারে একটা বই পেল, যার পাতার কোণগুলো মোচড়ানো ছিল। কিছু জায়গায় হালকা পেন্সিলের রেখা। সেই বইটাই যা রাঘব পড়ত। মীরা পাতা উল্টাল আর থমকে গেল। প্রথমবারের মতো তার মনে হল যে সে কাউকে না জেনেই বিদায় দিয়ে ফেলেছে। তার নিজের ওপর রাগ হল। সে সাহায্যকে সবসময় ক্ষমতার মতো ব্যবহার করেছিল, আর ক্ষমতা প্রায়ই শুনতে ভুলে যায়। বইটা বন্ধ করার সময় তার মনে হল যে পরিবর্তন চিন্তা থেকে নয়, অভ্যাস থেকে শুরু হয়। ওদিকে রাঘবের জীবন এক নতুন ছন্দ খুঁজে পাচ্ছিল। এনজিওতে বাচ্চাদের সংখ্যা বেড়েছিল। সে এখন শুধু পড়াত না, শুনতেও। তাদের ভয়, তাদের ছোট ছোট জয়, তাদের স্বপ্ন। কখনো সে বাচ্চাদের সাথে কাগজে ঘর বানাত, এমন সব ঘর যার দরজা খোলা থাকত আর শর্তগুলো বন্ধ। সে বুঝে গিয়েছিল যে সম্মান কোনো বড় ভাষণ নয়, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস। কাউকে নাম ধরে ডাকা, চোখে চোখ রেখে কথা বলা, আর তার কথা পুরোপুরি শোনা। একদিন মীরার গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে নিও অর্থাৎ এনজিওর বোর্ড লাগানো ছিল। বাচ্চাদের হাসির শব্দ বাইরে পর্যন্ত আসছিল। জানি না কেন সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। সে নেমে কয়েক পা এগিয়ে গেল, কিন্তু ভেতরে গেল না। ভেতর থেকে রাঘবের গলা শোনা যাচ্ছিল। সে বাচ্চাদের বোঝাচ্ছিল যে ভুল করাই হলো শেখার রাস্তা। মীরা সেখানেই দাঁড়িয়ে রইল। সে নিজেকে দেখাল না, সে শুধু শুনতে থাকল। এই শোনাটা তাকে বিঁধল, আবার স্বস্তিও দিল, কারণ এখানে কেউ ওপরে বা নিচে ছিল না। কিছুক্ষণ পর রাঘব বাইরে এলো। তার নজর দূরে দাঁড়িয়ে থাকা মীরার ওপর পড়ল। দুজনেই এক মুহূর্তের জন্য থমকে গেল। বাতাসে শীত ছিল, কিন্তু প্রথম রাতের মতো নয়। মীরা কিছু বলার জন্য এগিয়ে গেল, তারপর থেমে গেল। শব্দগুলো সহজ ছিল না। রাঘবই প্রথম কথা বলল। শব্দগুলো ছিল নমস্তে। গলা শান্ত ছিল, না ছিল কোনো নিচু ভাব, না কোনো অভিযোগ। মীরা উত্তর দিল, নমস্তে। দুজনের মধ্যে কয়েক সেকেন্ডের নীরবতা থাকল, যাতে বলার মতো এবং বোঝার মতো অনেক কিছুই ছিল।
মীরা চারপাশে দেখল, দেয়ালে বাচ্চাদের ছবি, রং, হাসি। সে জিজ্ঞেস করল, এখানে ভালো লাগে? রাঘব হালকা হাসির সাথে বলল, ক্লান্ত হই কিন্তু ভেঙে পড়ি না। এই উত্তরটি মীরার ভেতরে গেঁথে গেল। সে বুঝতে শুরু করল যে সাহায্য যদি সমতার ভিত্তিতে না হয় তবে তা বোঝা হয়ে দাঁড়ায়, আর সমতার শুরু হয় সম্মান থেকে। দুজনে আলাদা দিকে চলে গেল। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো নাটকীয় মুহূর্ত নেই। কিন্তু সেই সন্ধ্যায় সেই ঠান্ডা বাতাসে একটা পরিবর্তন স্পষ্ট ছিল। রাঘব নিজের শর্তে চলছিল, আর মীরা প্রথমবারের মতো নিজের অভ্যাস নিয়ে প্রশ্ন করছিল। কাহিনী এখানেই থামে না। এখান থেকে এক নতুন মোড় শুরু হয়, যেখানে সঠিকভাবে দেখা হওয়াটা শুধু দেখা হওয়ার চেয়েও বেশি জরুরি হয়ে ওঠে। সেই সাক্ষাতের পর মীরার ভেতরে কিছু একটা থমকে গেল। কিন্তু এই থমকে যাওয়াটা অলসতা ছিল না, ছিল একটা প্রশ্ন। সে আগের মতোই কাজে ডুবে থাকত, রিপোর্ট দেখত, বাজেটে সই করত, মিটিংয়ে বসত। কিন্তু প্রতিটি সিদ্ধান্তের মাঝে এক মুহূর্তের জন্য থেমে যেত, যেন কোনো এক অদৃশ্য রেখা তাকে জিজ্ঞেস করছে, এটা সাহায্য নাকি শুধু নিয়ন্ত্রণ? কাগজে কলমে সব পরিষ্কার ছিল, কিন্তু মানুষের মুখের অভাব এখন তাকে কষ্ট দিচ্ছিল। যে গলিগুলোর জন্য পরিকল্পনা তৈরি হতো সেখানকার হাওয়া কেমন এটা জানা তার কাছে প্রথমবারের মতো জরুরি মনে হল। এক সকালে সে ড্রাইভারকে বলল যে সে একাই নিয়ে যাবে, কোনো ক্যামেরা ছাড়া, কাউকে না জানিয়ে। যখন সে পৌঁছল তখন বাচ্চারা পড়াশোনায় ডুবেছিল। কাগজ উল্টানোর শব্দ, হাসির ফিসফাস, প্রশ্নের হালকা গুঞ্জন। কোনো লৌকিক অভ্যর্থনা হল না, কোনো প্রশংসা নয়। মীরা এক কোণে দাঁড়িয়ে রইল। রাঘব তাকে দেখল, মাথা নাড়ল এবং পড়ানো চালিয়ে গেল। সেই ছোট্ট ইশারাটিতে সমতা ছিল, অনুগ্রহ নয়। মীরা প্রথমবারের মতো নিজেকে হালকা অনুভব করল, যেন কোনো মঞ্চ থেকে নেমে মাটিতে দাঁড়িয়েছে। সেদিন সে বাচ্চাদের সাথে কথা বলল, সরাসরি, কোনো ভাষণ ছাড়া। কেউ একজন জিজ্ঞেস করল সে রোজ আসবে কিনা। মীরা কিছুক্ষণ চুপ থেকে বলল যে যদি সে আসে তবে শিখতে আসবে। এই বাক্যটি তার নিজের কাছেও নতুন মনে হল। ফেরার সময় সে ঠিক করল যে পরিবর্তন ঘোষণার মাধ্যমে নয়, অভ্যাসের মাধ্যমে হবে। পরের সপ্তাহে সে অফিসে মিটিং ডাকল এবং নির্দেশ পরিষ্কার রাখল। প্রতিটি প্রজেক্টের সাথে মাটির কাছাকাছি থাকার দিন ঠিক হবে। রিপোর্টের আগে আলাপ আলোচনা হবে এবং সাহায্যের ভাষা বদলে ফেলা হবে। কাউকে কেস নয়, নাম ধরে ডাকা হবে। ছবির আগে সময় দেওয়া হবে। বাড়িতে সে বাবার সাথে দীর্ঘ আলোচনা করল। ব্যবসা, প্রতিষ্ঠা আর ঝুঁকি সব সামনে এলো। মীরা শান্ত স্বরে বলল যে সে লোক দেখানো কাজ থেকে বেরিয়ে এসে আসল কাজ করতে চায়। প্রশ্ন উঠল, সন্দেহ প্রকাশ করা হলো, কিন্তু সে এবার আর পিছিয়ে গেল না। সে বলল যে সাহায্যের কারণে যদি মানুষ ছোট অনুভব করে তবে তা সাহায্য নয়। আলোচনা সহজ ছিল না, কিন্তু সৎ ছিল, আর সেই সততাই পথ খুলে দিল। ওদিকে রাঘবের দিনলিপি আরও মজবুত হচ্ছিল। নিয়তে বাচ্চার সংখ্যা বাড়ল এবং সাথে সাথে বাবা মায়েরাও যুক্ত হতে লাগলেন। সে এখন শুধু পড়াতো না, শুনতেও, তাদের ভয়, ছোট ছোট জয় আর তাদের স্বপ্ন। মীরা অনেকবার আসত, বসত, শুনত আর কিছু না বলে ফিরে যেত। সে শিখছিল যে সব জায়গায় নেতৃত্বের প্রয়োজন হয় না, কোথাও কোথাও সাথে চলাই যথেষ্ট হয়। একদিন দিল্লিতে বৃষ্টি হল, সেই বৃষ্টি যা রাস্তাকে ভিজিয়ে দেয়। মীরা আর রাঘব বাচ্চাদের সাথে ছাতা বিলি করতে থাকল। কোনো ছবি তোলা হলো না, কোনো পোস্ট দেওয়া হলো না, কিন্তু সেই সন্ধ্যায় বাচ্চাদের চোখে ভরসা ছিল। মীরা অনুভব করল যে এই ভরসা কোনো সই থেকে আসে না, এটা সময় দিলে আসে। যাওয়ার সময় সে রাঘবকে বলল যে সে কিছু বদলাতে চায়, কিন্তু সমতার সাথে। রাঘব শান্ত স্বরে উত্তর দিল যে সমতা কোনো শর্ত নয়, তা হল শুরু। মীরা হাসল, সেই হাসিতে প্রথমবারের মতো এক হালকা ভাব ছিল। কাহিনী এখন সেই মোড়ে ছিল যেখানে চিন্তাগুলো কাজে পরিণত হয়। রাস্তা সহজ ছিল না, ভুল হবে, থমকে যাবে, কিন্তু দিশা পরিষ্কার ছিল। সাহায্য যা সম্মানের সাথে চলে, আর এই দিশাই আগে দুজনকে আবার মুখোমুখি দাঁড় করানোর ছিল, এবার কোনো অনুগ্রহ ছাড়াই। ময়ের সাথে এনজিওর কাজ বাড়ল, আর তার সাথে বাড়ল মুশকিলও। যেসব বাচ্চার পড়াশোনা এখন নিয়মিত হতে শুরু করেছিল তাদের পরিবারের প্রত্যাশাও বাড়তে থাকল। কেউ চাকরির কথা বলত, কেউ রেশনের, কেউ চিকিৎসার। রাঘব সব প্রশ্নের উত্তর দিতে পারত না, কিন্তু সে সব প্রশ্ন শুনত। সে বুঝে গিয়েছিল যে সাহায্যের সবথেকে কঠিন অংশ দেওয়া নয়, বরং টিকে থাকা। যেমন যেমন কাজ দেখা দিতে লাগল তেমনি নজরও পড়তে লাগল।
কে ফান্ড দেয়, কোন শর্তে আর কার নামে? প্রশ্নের এই ছায়া ধীরে ধীরে কাজের ঘরে ঢুকে পড়ল। একদিন এলাকার কিছু প্রভাবশালী মানুষ এনজিওতে এলেন। কথায় ভদ্রতা ছিল, কিন্তু সুরে ছিল অধিকার। তারা বলল যে কাজ চালাতে হলে তালমিল রাখতে হবে, কারো ব্যানার, কারো ছবি, কারো নাম। রাঘব শান্ত স্বরে বলল যে এখানে বাচ্চাদের পড়াশোনাই অগ্রাধিকার, প্রচার নয়। ঘরে নিস্তব্ধতা নেমে এলো, সেই একই নিস্তব্ধতা যা প্রায়ই সত্য আর ক্ষমতার মাঝে দাঁড়িয়ে থাকে। সংকেত পরিষ্কার ছিল, হয় আপোষ করো, না হয় মুশকিল। কথা এখানেই শেষ হল না, কিন্তু বাতাসে একটা চাপ রয়ে গেল। সেই সন্ধ্যায় মীরার কাছে ফোন এলো। গলা ছিল লৌকিক, শব্দে ছিল চাপ। বলা হলো যে এনজিও নিয়ে অভিযোগ আছে, অনুমতি, নিয়ম আর সহযোগিতার অভাব নিয়ে। মীরা প্রথমবারের মতো না ঘাবড়ে উত্তর দিল। সে বলল যে নিয়ম পালন করা হবে, কিন্তু শর্ত নয়। ফোন কেটে গেল, কিন্তু উত্তেজনা কমল না। এটা সেই মুহূর্ত ছিল যেখানে চিন্তাকে পদক্ষেপের প্রয়োজন হয়, আর পদক্ষেপ একা নেওয়া যায় না। পরের দিনগুলোতে চ্যালেঞ্জ বাড়ল। কাগজপত্রের তদন্ত, হঠাৎ পরিদর্শন, ছোট ছোট আপত্তি, বাচ্চাদের ক্লাস বন্ধ হওয়ার ভয় দেখা দিল। রাঘব ভয় পেল, নিজের জন্য নয়, বাচ্চাদের জন্য। সে মীরাকে পরিষ্কার বলল যে যদি কাজ বন্ধ হয় তবে ক্ষতি তাদেরই হবে। সেদিন মীরা এক খোলা মিটিং ডাকল, বাবা মা, শিক্ষক, স্বেচ্ছাসেবক সবাইকে নিয়ে। না কোনো মঞ্চ, না কোনো ভাষণ, শুধু কথা বলা। সে বলল যে সাহায্য তখনই টিকবে যখন সমাজ সাথে দাঁড়াবে। কথা বেরোল, ভয়, রাগ, ক্লান্তি। কেউ বলল প্রতিশ্রুতি আগেও শোনা গিয়েছে। মীরা মাঝপথে থামাল না, সে সব শুনল। শেষে বলল যে সে একা লড়বে না, আর কাউকে সামনেও এগিয়ে দেবে না। দায়িত্ব ভাগ করে নেওয়া হবে। এটা প্রথমবার ছিল যখন শক্তি তার বোঝা ভাগ করে নিল। এরই মাঝে বৃষ্টি এলো, ছাদ থেকে জল পড়তে লাগল, আর ক্লাস বন্ধ করতে হল। রাঘব আর মীরা বাচ্চাদের সুরক্ষিত জায়গায় নিয়ে গেল। কোনো ক্যামেরা ছিল না, কিন্তু অনেক হাত ছিল। বাবা মায়েরা এলেন, বালতি আনা হলো, টিন বদলানো হলো, কাজ চলতে থাকল। সেদিন মীরা দেখল যে আসল শক্তি কাগজে নয়, মানুষের মধ্যে থাকে। ক্লান্ত মুখের মাঝে রাঘব বলল যে পড়াশোনা আবার শুরু হবে, হয়তো ছোট ছোট দলে। মীরা সম্মতি দিল। সে বুঝল যে নেতৃত্ব এখন আগে চলে নয়, সাথে চলে করতে হবে। সেই রাতে দিল্লির হাওয়া ভারী ছিল, কিন্তু আশা হালকা ছিল না। কাহিনী আরও এক মোড়ে দাঁড়িয়েছিল, যেখানে লড়াই শুধু সিস্টেমের সাথে নয়, ধৈর্যের সাথেও ছিল। চাপ শেষ হয়নি, কিন্তু এখন তাদের কাছে একে অপরের চেয়ে বড় সাহারা ছিল, সমাজ। আর এই ধৈর্যই আগামী দিনে তাদের সবথেকে বড় পরীক্ষা হতে চলেছিল। চাপ এখন আর শুধু সংকেত ছিল না, তার সামনে দাঁড়িয়েছিল। এক সকালে নিওর গেটে নোটিশ সাটানো পাওয়া গেল, কিছু প্রযুক্তিগত ত্রুটির নামে কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ। সেদিন ক্লাস শুরু হতে পারল না। বাচ্চারা গেটের বাইরে দাঁড়িয়ে রইল। কেউ কাঁদল না, কেউ চিৎকার করল না, শুধু অপেক্ষা করতে থাকল। রাঘব নোটিশটা পড়ল তো তার আঙুলগুলো ঠান্ডা হয়ে গেল। এটা সেই একই ভয় যা সে পেছনে ফেলে এসেছিল। তফাৎ শুধু এতটুকুই ছিল যে এখন সে একা ছিল না। মীরা খবর পাওয়া মাত্রই পৌঁছল। সে নোটিশটা পড়ল, তারপর চারপাশে দাঁড়িয়ে থাকা মুখগুলো দেখল, বাবা মা, স্বেচ্ছাসেবক, বাচ্চা। প্রথমবারের মতো সে চড়া গলায় নয়, পরিষ্কার ও স্থির গলায় বলল যে তারা নিয়ম মেনে চলবে, উত্তর দেবে, আর যদি প্রয়োজন হয় কাজ অন্য কোথাও থেকে চালিয়ে যাবে। কেউ একজন জিজ্ঞেস করল, ফান্ডের কি হবে? মীরা না থেমে বলল যে ফান্ড থামতে দেবে না, প্রয়োজনে তাকে ব্যক্তিগতভাবে দাম চোকাতে হলেও। এই বাক্যটি তার নিজের জন্যও সহজ ছিল না, কিন্তু সে জানত যে এখন পিছিয়ে আসাই হবে সবথেকে দামি মূল্য। সেদিনই আরও একটা ফোন এলো, সরাসরি কোনো ঘোরানো কথা ছাড়া। বলা হলো যদি সে সহযোগিতা করে, নাম জুড়ে দেয়, তবে নোটিশ সরে যেতে পারে। মীরা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার সেই প্রথম দিনটার কথা মনে পড়ল, যখন সে সাহায্যকে শর্ত বানিয়ে দিয়েছিল। সে ফোনে বলল যে বাচ্চাদের নামে সে কারোর নাম লাগাবে না। ফোন কেটে গেল। ঘরে সন্নাটা ছিল। রাঘব তার দিকে তাকাল। দুজনেই জানত এই সিদ্ধান্তের মূল্য দিতে হবে, আর সেই মূল্য সহজে দেওয়া যায় না। পরের কয়েকটা দিন কঠিন ছিল। জায়গা বদলাতে হলো। একটা কমিউনিটি হল পাওয়া গেল, ছোট এবং কোলাহলপূর্ণ, কিন্তু খোলা। বাচ্চারা সেখানেই পড়তে লাগল। বাবা মায়েরা পালা করে চেয়ার আনত, জল রাখত, বই গুছিয়ে রাখত। কোনো সুবিধা ছিল না, কিন্তু জেদ ছিল। মীরা প্রতিদিন আসত, বসত,
কাগজ সামলাত, প্রশ্নের উত্তর দিত। প্রথমবারের মতো সে নিজের আরামকে কাজের পথ থেকে সরিয়েছিল। রাঘব দেখল যে নেতৃত্বের মানে আগে চলা নয়, সবথেকে শেষে ক্লান্ত হওয়াও। এরই মাঝে শুনানির তারিখ পাওয়া গেল। এক ঘরে কাগজ, নিয়ম আর মুখগুলো। মীরা শান্ত স্বরে কথা রাখল। নথিপত্র সব ঠিক ছিল, উত্তর পরিষ্কার। সে কারোর ওপর অভিযোগ আনল না, শুধু বাচ্চাদের পড়াশোনার কথা বলল। শুনানির শেষে আদেশ বদলে গেল। কাজ চালিয়ে যাওয়ার অনুমতি মিলল কোনো শর্ত ছাড়াই। এই জয় চিৎকারের ছিল না, কিন্তু সত্যি ছিল। সন্ধ্যায় বাচ্চারা আবার সেই বোর্ডের নিচে বসল। রাঘব পড়ানো শুরু করল। মীরা দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকল। তার মনে পড়ল এক সময় ছিল যখন সে সাহায্যকে ক্ষমতা মনে করত। আজ সে বুঝতে পারছে যে ক্ষমতা তখনই তৈরি হয় যখন তা ভাগ করে নেওয়া হয়। রাঘব বাচ্চাদের বলল যে পড়াশোনা থামেনি, শুধু রাস্তা বদলেছিল। বাচ্চারা হাততালি দিল না, তারা পড়তে শুরু করল। এটাই ছিল সবথেকে বড় হাততালি। দিন শেষ হওয়ার সময় মীরা আর রাঘব একসাথে বসল। কোনো জয়ের ভাষণ নেই, কোনো প্রতিশ্রুতি নেই, শুধু ক্লান্তি আর প্রশান্তি। মীরা বলল যে রাস্তা সহজ হবে না। রাঘব বলল যে সহজ রাস্তা প্রায় সঠিক জায়গায় নিয়ে যায় না। দুজনেই হাসল। দিল্লির হাওয়া ভারী ছিল, কিন্তু ভেতরে ভরসা ছিল। মূল্য চোকানো হয়ে গিয়েছিল। নামের নয়, সুবিধার নয়, বরং আরামের। আর বদলে যা পাওয়া গেল তা হল সম্মান। এটা শেষ ছিল না, কিন্তু দিশা এখন পাকা ছিল। আগে যা হবে শর্তে নয়, সমতার ভিত্তিতে হবে। ক্লাস আবার চলতে শুরু করেছিল, কিন্তু এখন তাতে আগের মতো শোরগোল ছিল না। হয়তো এই কারণে যে সংগ্রামের পরের ক্লান্তি বলার চেয়ে অনুভব বেশি করা যায়। রাঘব সকালে বাচ্চাদের পড়াত, দুপুরে কাগজ সামলাত, আর সন্ধ্যায় ফেরার সময় প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে আকাশ দেখত। তার মনে হতো যেন শহরের আওয়াজও কিছুটা নরম হয়ে গিয়েছে। সেই সন্ধ্যায় সে পকেট থেকে মায়ের ছবিটা বের করল। অনেক দিন ধরে সে ফোন করা এড়িয়ে যাচ্ছিল। কাজ, চাপ, দায়িত্ব সব অজুহাতেই পেছনে একটা ভয় লুকিয়েছিল, যে কোথাও প্রশ্নের উত্তর না দিতে হয়। কিন্তু এখন সেই ভয় আর অতটা ভারী ছিল না। সে ফোন করল। ওদিক থেকে মায়ের গলা এলো, ক্লান্ত, কিন্তু সেই একই আপন ভাব মাখা। বেটা, মা বলল। রাঘব কয়েক মুহূর্ত চুপ থাকল, যেন শব্দগুলোকে সঠিক জায়গায় বসাতে চাইছে। তারপর বলল, হ্যাঁ মা। মা জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? রাঘব সত্যিটাই বলল, পুরোপুরি নয়, কিন্তু ভালো। সে জানালো কাজ চলছে, বাচ্চারা পড়ছে, আর সে নিজেকে সামলে নিয়েছে। মা ওষুধের কথা বললেন, গ্রামের হালকা কথা বললেন। আলোচনা দীর্ঘ ছিল না, কিন্তু যখন ফোন রাখা হলো, রাঘব অনুভব করল সে অনেকদিন পর বাড়িকে ভেতর থেকে ছুঁয়ে দেখেছে। কিছুদিন পর সে গ্রামে গেল, বেশি দিনের জন্য নয়, শুধু মায়ের সাথে দেখা করে ফেরার জন্য। স্টেশনে ট্রেনের আওয়াজ, প্ল্যাটফর্মের ভিড় সব পরিচিত ছিল, কিন্তু এইবার তার ভেতরে কোনো তাড়াহুড়ো ছিল না। গ্রামে পৌঁছতেই মাটির গন্ধ এলো। মা দরজায় দাঁড়িয়েছিলেন। দুজনে খুব বেশি কথা বলল না। মা শুধু তার মাথায় হাত রাখলেন। সেই একটা স্পর্শে প্রশ্নও ছিল, আবার উত্তরও। রাঘব বলল যে সে এখন আর শর্তে বাঁচে না। মা তার দিকে তাকালেন এবং শুধু এটুকু বললেন, ভালো করেছ। সেই বাক্যটি কোনো আশীর্বাদের চেয়ে কম ছিল না। ফিরে এসে রাঘব আবার বাচ্চাদের মাঝে ফিরে এলো। এবার সে তাদের জিজ্ঞেস করল যে তারা বড় হয়ে কি হতে চায়। উত্তর আলাদা আলাদা ছিল, ডাক্তার, শিক্ষক, ড্রাইভার। রাঘব বলল যে যাই হও, আগে মানুষ হয়ে থেকো। বাচ্চারা মাথা নাড়ল। হয়তো তারা পুরোপুরি বুঝল না, কিন্তু বীজ বোনা হয়ে গিয়েছিল। মীরা দূর থেকে এইসব দেখছিল। সে অনুভব করল যে জয়ের পর সবথেকে কঠিন কাজ জয়কে সামলানো। সে রাঘবকে বলল যে সে আগেও সাথে কাজ করতে চায়, কিন্তু সমতার সাথে। রাঘব সম্মতি দিল। দুজনেই জানত রাস্তা লম্বা আর ভুল হবে, কিন্তু দিশা এখন পরিষ্কার। সন্ধ্যা নামার সময় রাঘব আকাশের দিকে তাকাল। তারাগুলো একই ছিল, দিল্লিও একই ছিল, কিন্তু তার মন হালকা ছিল। সে বুঝে নিয়েছিল যে জীবনে প্রতিবার এগিয়ে যাওয়া মানেই উঁচুতে ওঠা নয়, কখনো কখনো সঠিক জায়গায় টিকে থাকাও জয়। কাহিনী এখন তার শেষের কাছাকাছি, যেখানে আওয়াজ কম হয় কিন্তু অর্থ হয় গভীর, আর যেখানে মানুষ এটা শিখে নেয় যে সম্মানের সাথে যাপন করা সাধারণ জীবনই সবথেকে বড় সাফল্য। সময় নিজের গতিতে এগিয়ে চলল, কিন্তু এখন তার রাঘবকে টেনে নিয়ে যেত না, সাথে করে নিয়ে চলত। এনজিওর ক্লাস চলতে থাকল, কখনো কম বাচ্চার সাথে, কখনো বেশির সাথে, কিন্তু প্রতিটি দিন সততার সাথে। রাঘব এখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করত না, সে শুধু নিজের কাজ করত পুরো মন দিয়ে। বাচ্চাদের প্রশ্ন, তাদের ভুল, তাদের হাসি
সব তাকে মনে করিয়ে দিত যে সে সঠিক জায়গায় আছে। তার জন্য সফলতা এখন আর কোনো উঁচু চেয়ারের নাম নয়, বরং প্রতিটি সন্ধ্যায় সেই শান্তির নাম যা কোনো শর্ত ছাড়াই পাওয়া যায়। মীরার জীবনও বদলে গিয়েছিল, কিন্তু বাইরে থেকে নয়, ভেতর থেকে। সে এখন কম কথা বলত, বেশি শুনত। তার সিদ্ধান্তগুলো ধীর হয়ে গিয়েছিল, কিন্তু মজবুত। সে শিখেছে যে সাহায্য যদি উপর থেকে করা হয় তবে তা বোঝা হয়ে যায়, আর যদি সাথে চলে করা হয় তবে তা রাস্তা তৈরি করে। নিয়তে সে এখন কোনো চেহারার মতো নয়, একটা হাতের মতো উপস্থিত থাকত। যেখানে প্রয়োজন হতো সেখানে না ক্যামেরা ছিল, না অভিনন্দন, ছিল শুধু কাজ আর কাজের মর্যাদা। এক সন্ধ্যায় ক্লাস শেষ হবার পর বাচ্চারা ধীরে ধীরে চলে গেল। রাঘব চেয়ারগুলো গোছাচ্ছিল। মীরা পাশে এসে বসল। দুজনের মাঝে কোনো লৌকিকতা ছিল না। মীরা বলল যে মাঝে মাঝে তার ভয় লাগে সে আবার তার পুরনো অভ্যাসে ফিরে না যায়। রাঘব উত্তর দিল যে ভয় থাকা খারাপ নয়, কারণ তা মানুষকে সতর্ক রাখে। দুজনেই আসল। এই হাসি জয়ের ছিল না, ছিল উপলব্ধির। কিছু দূরে ইন্ডিয়া গেটের আলো দেখা যাচ্ছিল। সেই একই জায়গা, সেই একই শহর, সেই একই শীত। কিন্তু কাহিনী এখন আর সেই আগের মতো ছিল না। কখনো এই শীতই রাঘবকে ফুটপাতে কাঁপিয়ে দিত, আর আজ সেই শীতেরই মধ্যে সে সোজা হয়ে দাঁড়িয়েছিল। তফাৎ টাকার ছিল না, তফাৎ ছিল আত্মসম্মানের। সে বুঝে নিয়েছিল যে জীবন প্রত্যেককে সমান সুযোগ দেয় না, কিন্তু সমতার সাথে বাঁচার অধিকার প্রত্যেকের থাকে। মীরা ধীরে ধীরে বলল যে যদি সেই রাতে সে গাড়ি না থামাত তবে হয়তো এই সব হতো না। রাঘব মাথা নাড়ল এবং বলল যে যদি সেই রাতে সে নিজের শেষ আশাটা না আঁকড়ে থাকত তাহলেও এই সব হতো না। দুজনেই চুপ হয়ে গেল। সেই নিস্তব্ধতায় কোনো আফসোস ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা। কিছু সাক্ষাৎ সাহায্যের জন্য নয়, আয়না দেখানোর জন্য হয়। এই কাহিনী এখানেই শেষ হয় না, কারণ এমন কাহিনী কখনো শেষ হয় না। এটা প্রতিটি সেই জায়গায় শুরু হয় যেখানে কোনো মানুষ অন্য কোনো মানুষকে শর্ত দিয়ে নয়, সম্মান দিয়ে দেখে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে সাহায্য যদি ক্ষমতা হয়ে দাঁড়ায় তবে তা আঘাত দেয়, আর যদি মনুষ্যত্ব হয় তবে তা জীবন বদলে দেয়। আর সবথেকে বড় কথা, পরিস্থিতি যেমনই হোক, মানুষের দাম পরিস্থিতি ঠিক করে দেয় না। যদি এই কাহিনী আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে একে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি রাঘবের জায়গায় হলে কি করতেন। আর যদি আপনি মীরার জায়গায় হতেন তবে কি শিখতেন। এমন সব সত্য, আবেগপূর্ণ এবং মনুষ্যত্বে ভরা কাহিনীর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কারণ প্রতিটি কাহিনী শুধু কাহিনী নয়, কখনো কখনো তা আমাদের ভালো মানুষ হবার সুযোগও করে দেয়।